আজকে আমাদের আলোচনার বিষয় যেটা সেটি হলো জোয়ার ভাটা সৃষ্টির কারণ। তো জোয়ার ভাটা সৃষ্টির কারণ জানতে গেলে আমাদের আগে জেনে নিতে হবে জোয়ার ভাটা কাকে বলে। জোয়ার ভাটা কি? জোয়ার ভাটা বলা হয়ে থাকে যে পৃথিবী পৃষ্ঠে সমুদ্র জলের ছন্দময় উত্থান পতনকে বলা হয়ে থাকে জোয়ার ভাটা। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে সমুদ্রের জলের উত্থানকে বলছে জোয়ার, এবং একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে সমুদ্রের জল নেমে যাওয়াকে, সমুদ্রের জলতল নেমে যাওয়াকে বলা হয়ে থাকে ভাটা। এবার এই যে জোয়ার ভাটা, এই জোয়ার ভাটা মূলত দেখতে পাওয়া যায় কোথায়? সমুদ্রের কোন অংশে? না, উপকূল অঞ্চলে সব থেকে বেশি লক্ষ্য করা যায়। কারণ উপকূল অঞ্চলেই হচ্ছে সমুদ্রের শেষ এবং স্থলভাগের শুরু। তো সেই কারণে সমুদ্রের জল বাড়লে উপকূলের কিছুটা অঞ্চল সমুদ্রের জল উঠে যায়, যে জল বাড়ছে সেটা বোঝা যায়, যেটা হচ্ছে জোয়ার। এবং একটা নির্দিষ্ট সময় অন্তর দেখা যায় যে সমুদ্রের জল কমে যাচ্ছে এবং স্থলভাগের কিছুটা অংশ জলভাগ নেমে যাওয়ার ফলে স্থলভাগের কিছুটা অংশ জলভাগ থেকে বেরিয়ে আসছে, যেটাকে বলছে ভাটা। এবার এই যে জল কমে যাওয়া বা বেড়ে যাওয়া, যেটাকে আমরা বলছি জোয়ার এবং ভাটা, এটা কেন হয়ে থাকে, কেন সৃষ্টি হয় জোয়ার ভাটা? তো জোয়ার ভাটা সৃষ্টির কারণকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। জোয়ার ভাটা সৃষ্টির প্রথম বা প্রধান যে কারণ, সেটাকে বলছে, সেই কারণটি হলো কি না, মহাকর্ষ শক্তি। এবার মহাকর্ষ শক্তি কি না, স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে পৃথিবীতে বা এই সৌরজগতে বা এই মহাবিশ্বে প্রতিটা বস্তুকে আকর্ষণ করে। বড় বস্তুর বা ভারী বস্তুর আকর্ষণ বল বেশি, ছোট বস্তুর আকর্ষণ বল কম। সেই কারণে আমরা যদি সৌরজগতের কথায় আসি, আমরা যদি চাঁদ, সূর্য এবং পৃথিবীর কথায় আসি, তাহলে দেখা যাবে সূর্য আয়তনে বিশাল, আর ওজনও বেশি। সেই কারণে সূর্যের আকর্ষণ বল বেশি, তারপরে পৃথিবীর আকর্ষণ বল, তার থেকে ছোট চন্দ্র বা চাঁদ, তার আকর্ষণ বল। অর্থাৎ আকর্ষণ বল পৃথিবীতে বা সৌরজগতে বা মহাবিশ্বে প্রতিটা বস্তুকে আকর্ষণ করছে। এবার দেখতে পাওয়া যায় যে এই আকর্ষণ বল, অর্থাৎ পৃথিবীকে সূর্য আকর্ষণ করছে, চাঁদও আকর্ষণ করছে। তো সূর্য এবং চাঁদ দুজনে পৃথিবীকে আকর্ষণ করছে, বা পৃথিবীও সূর্য এবং চাঁদকে আকর্ষণ করছে, যেটা মহাকর্ষ সূত্রে বলা হচ্ছে। এবার এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলের প্রভাবে কি করে জোয়ারের সৃষ্টি হয়? না, দেখা যায় যে সূর্য এবং চাঁদের মধ্যে সূর্য চাঁদের থেকে অনেক বড় এবং অনেক বেশি ভারী। সেই কারণে সূর্যের আকর্ষণ বল চাঁদের তুলনায় অনেক বেশি। কিন্তু পৃথিবীর কাছে রয়েছে চাঁদ, সে কারণে চাঁদ সূর্যের থেকে অনেক ছোট এবং অনেক তার কম হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে চাঁদের আকর্ষণ বলটা পৃথিবীর উপর বেশি কার্যকরী হচ্ছে সূর্যের থেকে। সূর্যের থেকে প্রায় 2.2 গুণ বেশি আকর্ষণ করে থাকে চাঁদ পৃথিবীকে। সে কারণে মহাকর্ষ যে বল বা যে শক্তি, সেটা চাঁদের শক্তিটা বেশি কাজ করে পৃথিবীর উপর সূর্যের থেকে। সেই কারণে চাঁদের আকর্ষণের ফলেই জোয়ারের সৃষ্টি হয়ে থাকে। সেই কারণে চাঁদের আকর্ষণের ফলে যে জোয়ারের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে কি না, চন্দ্র জোয়ার। এবং সূর্যের আকর্ষণের ফলে যে জোয়ারের সৃষ্টি হয় সেটাকে বলছে সৌর জোয়ার। তবে সৌর জোয়ারের প্রভাব কম বারে বারেই বলা হচ্ছে, তার কারণ সূর্য পৃথিবী থেকে অনেক দূরে রয়েছে, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে, যেখানে চাঁদ পৃথিবী থেকে মাত্র 3,80,000 বা 84,000 কিলোমিটার দূরে অবস্থান করছে। সেই কারণে চাঁদের আকর্ষণ বলটা পৃথিবীর উপর বেশি কার্যকরী হচ্ছে। এবার এই যে চাঁদ পৃথিবীকে টানছে, তাহলে পৃথিবীর কোন অংশটাকে টানছে? সব অংশকেই টানছে। কিন্তু টানটা লক্ষ্য করা যায় বেশি জলভাগে। জলভাগের থেকে বড় কথা কোন জলভাগে?
না যেখানে অনেক বেশি জল রয়েছে, অর্থাৎ সমুদ্রে। কারণ স্থলভাগের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো অনেক বেশি সঙ্ঘবদ্ধ, অনেক বেশি একজোট হয়ে রয়েছে, সেই জন্য টেনে এতটাও বেশি টান নয় চাঁদের বা সূর্যের যে ওই কঠিন বস্তুকে বা স্থলভাগের বস্তুকে তার স্থান পরিবর্তন করাতে পারে, সরাতে পারে। সঙ্ঘবদ্ধ বলে এবং মাধ্যাকর্ষণ শক্তি আছে বলে স্থলভাগের বস্তুকে সরাতে পারছে না। কিন্তু জল অত বেশি সঙ্ঘবদ্ধ নয়, সেই কারণে জলের উপর এটা ক্রিয়াশীল হচ্ছে। আর একটা আসি বায়ু, বায়ুকেও কিন্তু সূর্য এবং চাঁদ টানছে, কিন্তু আমরা এখান থেকে বায়ু তুলে নিলাম একটুখানি। বুঝতে পারা গেল কি এখান থেকে বায়ু তুলে নেওয়া হয়েছে? বুঝতে পারা যাচ্ছে না। সেই জন্য বায়ু ও চন্দ্র এবং সূর্যের আকর্ষণের ফলে পৃথিবীর যে বায়ুমণ্ডল সেটাও খানিকটা স্ফীত হয়, ফুলে ওঠে, সূর্যের দিকে বা চাঁদের দিকে এগিয়ে যায়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আর মাঝামাঝি অবস্থান হচ্ছে জলের, অর্থাৎ সমুদ্রের জল যেখানে এক জায়গায় অনেকটা রয়েছে, অনেকটা জলের উপর বেশি প্রভাব পড়ে। তার কারণ নদী বা পুকুর বা দিঘি বা হ্রদ, এতে কিন্তু জোয়ারের বা ভাটার অবস্থা কিছু বুঝতে পারা যায় না। নদীতে অল্প বুঝতে পারা যায়, কারণ নদীর সঙ্গে সমুদ্র কানেক্টেড বলে মোহনা অঞ্চলে নদীতে জোয়ার ভাটা দেখতে পাওয়া যায়, কিন্তু নদীর অন্য অংশে দেখতে পাওয়া যায় না। সে কারণে সমুদ্রে যেহেতু অনেক বিশাল জলরাশি রয়েছে এবং জলের সঙ্ঘবদ্ধতা কঠিন পদার্থের মতো এত বেশিও না, আবার বায়বীয় পদার্থের মতো এত কমও না, মধ্যম প্রকৃতির বলে সূর্য বা চাঁদ যে টানছে তার ফলে খানিকটা স্ফীত হয়ে ওঠে, সেখানটা ফুলে যায়, সেই কারণেই জোয়ারের সৃষ্টি হয়। এবার আমরা মূল আলোচনায় আসি যে মহাকর্ষ শক্তির জন্য কিভাবে জোয়ারের সৃষ্টি হচ্ছে। আমরা এখানে একটা ছবি এঁকেছি যেখানে দেখানো হয়েছে এটা পৃথিবী, এবং এখানে পৃথিবীর চারিদিকে জলটাকে দেখানো হয়েছে কেমন, আর এদিকে রয়েছে চাঁদ। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। এবার চাঁদ এবং পৃথিবী যে মানে চাঁদের, পৃথিবীর যে অংশটা চাঁদের সামনে আছে সেইটাকে নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, মাঝখান। এটা হচ্ছে চাঁদের কেন্দ্র, মাঝখান। এই চাঁদ, পৃথিবী, সূর্য এমন কেন্দ্রগুলোর মধ্যে দূরত্ব এতটাই সুন্দরভাবে রয়েছে যে তাদের মধ্যে একটা ভারসাম্য রয়েছে। সেই জন্যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, কারণ তাদের মধ্যে একটা ভারসাম্য অবস্থায় উপনীত হয়েছে। সেই জন্যে চাঁদ, সূর্য এবং পৃথিবী পরস্পরকে টানলেও কখনো পৃথিবীর টানে চাঁদ পৃথিবীর গায়ে গিয়ে মানে সংঘর্ষ হচ্ছে না, আবার পৃথিবীও সূর্যের টানে সূর্যের কাছে গিয়ে সংঘর্ষ হচ্ছে না বা সূর্যের কাছে ছুটে যাচ্ছে না, কারণ একটা নির্দিষ্ট দূরত্বে এমনভাবে অবস্থান করছে যে তাদের টান এতটা বেশিও নয় যে সূর্যের গায়ে গিয়ে ধাক্কা মারে, আবার তাদের টান এতটা কমও নয় যে ছিটকে পৃথিবী অন্য জায়গায় চলে যাবে। একটা নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে। এবার দেখা যায় যে এই অংশটা চাঁদের, পৃথিবীর কেন্দ্র এবং চাঁদের কেন্দ্র, এই দুটো কেন্দ্র এমন একটা দূরত্বে অবস্থান করছে যে দুটো কেন্দ্রের মধ্যে যে টান তার মধ্যে একটা কি রয়েছে, সমতা রয়েছে। কিন্তু দেখা যায় যে পৃথিবীর এই অংশটা, পৃথিবীর বহিঃপৃষ্ঠের এই অংশ, যে দিকটা চাঁদের সামনে আছে, এই দিকের অংশটা, বহিঃপৃষ্ঠের এই অংশটা কি হয়েছে, কেন্দ্র থেকে দূরে রয়েছে এবং চাঁদের কেন্দ্রের কাছে রয়েছে। তাহলে পৃথিবীর কেন্দ্র অনেকটা দূরে চাঁদের সঙ্গে, কিন্তু চাঁদ পৃথিবীর যে দিকটা রয়েছে সেই বাইরের অংশটা, পৃষ্ঠটা, পৃথিবীর পৃষ্ঠটা চাঁদের অনেক কাছে রয়েছে। সেই জন্য পৃথিবীর এই দিকের পৃষ্ঠকে চাঁদ বেশি টানে, প্রচন্ড পরিমাণে টানছে, এবং ঠিক তার উল্টো দিকের পৃষ্ঠ এই অংশে কিন্তু চাঁদের টান অনেক কম। তার কারণ এই পৃথিবীর কেন্দ্রে যদি টান হয় 0, এখানে টান হচ্ছে অনেক বেশি, আমি ধরে নিলাম 10, এখানে টান হচ্ছে কত হবে তাহলে, -10, টান অনেক কম। যে কারণে দেখা যাচ্ছে যে অংশ চাঁদের সামনে আসে, পৃথিবীর যে অংশ তাদের সামনে আসে, সেই অংশে টান সৃষ্টি হয়, অর্থাৎ মহাকর্ষ বল সৃষ্টি হয়। আর এই মহাকর্ষ বলের প্রভাবে জলভাগটা কি হয় না, চাঁদের টানে সেদিকটা বেড়ে যায়। এবার জল যেমনি বাড়ছে, জল এখানে জল বাড়ছে মানে জল কোথা থেকে আসছে
না যেদিকে টান কম এই দিক থেকে এবং এই অংশ থেকে জল ছুটে আসছে। অর্থাৎ কোন অংশ থেকে জল ছুটে আসছে, না সমকোণের অংশ থেকে। এই যে একটা কোণ তৈরি করলো সমকোণ, এই সমকোণের অংশ থেকে জল ছুটে আসছে, তার ফলে এই অংশে জল বেড়ে যাচ্ছে। জল বেড়ে যাওয়াকেই বলা হয়ে থাকে কি, না জোয়ার। কেমন? তো এই অংশে জোয়ারের সৃষ্টি হলো কিসের জন্যে, না মহাকর্ষ শক্তির জন্য। ঠিক একইভাবে এই পৃথিবী যেমনি ঘুরে আবার তার উল্টো দিকটায় আসছে, বা চাঁদের সামনে পৃথিবীর যে অংশই যাবে সেই অংশে চাঁদের আকর্ষণের ফলে অর্থাৎ মহাকর্ষ শক্তি জন্য সেই অংশের টান সৃষ্টি হচ্ছে, তার ফলে সেই অংশের জলরাশি ফুলে উঠছে, যেটাকেই বলা হচ্ছে জোয়ার। চাঁদের আকর্ষণের ফলে যে অংশে জোয়ারের সৃষ্টি হচ্ছে সেই দিকের জোয়ারটাকে বলা হয়ে থাকে কি, না মুখ্য জোয়ার। সেই অংশের জোয়ারটাকে বলা হচ্ছে কি, না মুখ্য জোয়ার। চাঁদের আকর্ষণের ফলে যে জোয়ারের সৃষ্টি হচ্ছে। এবার এটা গেল জোয়ারের সৃষ্টির 1 নম্বর কারণ, যে মহাকর্ষ শক্তি। এবার জোয়ার সৃষ্টির 2 নম্বর কারণ হচ্ছে কি, না কেন্দ্রাতিক বল বা কেন্দ্র বিমুখ শক্তি। কেন্দ্রাতিক বল কি, তোমরা আগেই জেনেছো যে পৃথিবী ঘুরছে তার নিজের কক্ষপথে, অর্থাৎ পৃথিবীর আবর্তন গতি। এবার পৃথিবী ঘোরার ফলে কি হচ্ছে, ঘূর্ণায়মান বস্তু থেকে সবকিছুই বাইরে ছিটকে যেতে চায়। তো পৃথিবী থেকেও সমস্ত কিছু বাইরে ছিটকে যাওয়ার যে বল বা যে শক্তি কাজ করছে সেটাকেই বলা হচ্ছে কি, সেটাকেই বলা হচ্ছে কেন্দ্র বহির্মুখী শক্তি বা কেন্দ্রাতিক শক্তি। ছিটকে যাওয়ার বল বা শক্তি যেখানে কাজ করছে সেটাকেই বলছে কেন্দ্রাতিক শক্তি বা কেন্দ্র বিমুখ শক্তি। এবার এই যে কেন্দ্রাতিক শক্তি বা কেন্দ্র বিমুখ শক্তি কোথায় বেশি কাজ করছে, দেখো দেখা যাচ্ছে যে এই দিকটায় যে অংশটা চাঁদের সামনে আছে সেখানে খেয়াল করে দেখো টান বেশি, মহাকর্ষ শক্তির টানটা বেশি, সেই জন্য এখানে টান বেশি বলে এখানে ছিটকে যাওয়ার প্রবণতা কাজ করছে না। যেদিকে মহাকর্ষ শক্তি বেশি হয় সেদিকে কেন্দ্র বিমুখ শক্তি বা কেন্দ্রাতিক শক্তি বা অপকেন্দ্রিক বল বলা হয়ে থাকে, সেটাকে অপকেন্দ্রিক বল কম হয়। কিন্তু তার উল্টো দিকে, অর্থাৎ যেদিকে চাঁদের আকর্ষণের ফলে জোয়ার মুখ্য জোয়ার হচ্ছে, ঠিক তার বিপরীত অংশ যাকে বলা হয়ে থাকে প্রতিপাত স্থান। সেই প্রতিপাত স্থানে এই অংশে দেখা যাচ্ছে, এই অংশে এটা কেন্দ্র থেকে অনেক দূরে রয়েছে, সেই কারণে চাঁদের মহাকর্ষ শক্তি এখানে কম। কিন্তু চাঁদের মহাকর্ষ শক্তি কম হওয়ার কারণে পৃথিবী ঘুরছে বলে এখানে দেখা যাচ্ছে অপকেন্দ্রিক বল বা কেন্দ্র বিমুখ শক্তি বা ছিটকে যাওয়ার প্রবণতা বেশি কাজ করছে। আর ছিটকে যাওয়ার প্রবণতা বেশি কাজ করছে বলে এখানে জল ছিটকে যাচ্ছে, আর ছিটকে যাওয়া মানেই জল বেড়ে যাচ্ছে। তখন এই অংশ থেকে, সমকোণের অংশ থেকে, পৃথিবীর সমকোণের অংশ থেকে জল এই অংশে আসছে, তার ফলে এই অংশে জল বেড়ে যাচ্ছে। এই অংশেও কিসের সৃষ্টি হচ্ছে, এই অংশেও সৃষ্টি হচ্ছে জোয়ারের, যেটাকে বলা হচ্ছে কি, যেটাকে বলা হয়ে থাকে গৌণ জোয়ার। গৌণ জোয়ার। তাহলে গৌণ জোয়ার সৃষ্টি হচ্ছে পৃথিবীর যে অংশ চাঁদের দিকে রয়েছে তার ঠিক বিপরীত অংশে। কি কারণে হলো, অপকেন্দ্রিক বল বা কেন্দ্র বহির্মুখী শক্তি ফলে এই জোয়ারের সৃষ্টি হচ্ছে, যেটাকে বলছে গৌণ জোয়ার। তাহলে একই সঙ্গে একটা নির্দিষ্ট সময়ে পৃথিবীর 2 জায়গায় জোয়ারের সৃষ্টি হয়। চাঁদের দিকে যে অংশটা রয়েছে সেদিকে হচ্ছে মুখ্য জোয়ার, দিকটার প্রতিপাদ অংশে বিপরীত অংশে জোয়ারের সৃষ্টি হয়, তাকে বলছে গৌণ জোয়ার। তাহলে জোয়ার সৃষ্টির আমরা 2টো কারণ দেখলাম, একটা হচ্ছে মহাকর্ষ শক্তি আর 2 নম্বর হচ্ছে কেন্দ্র বিমুখ শক্তি বা অপকেন্দ্রিক বল। আমরা তীর চিহ্নটা এদিকে দিই তাহলে ভালো বোঝা যাবে। কেন্দ্র বিমুখ শক্তি বা অপকেন্দ্রিক বলের প্রভাবে জোয়ারের সৃষ্টি হচ্ছে। এবার আমাদের টপিকটা ছিল জোয়ার ভাটা সৃষ্টির কারণ। তাহলে এইটা গেল জোয়ার সৃষ্টির কারণ। এবার ভাটা কেন সৃষ্টি হয়, না জোয়ার সৃষ্টি হচ্ছে বলেই ভাটা সৃষ্টি হয়। অর্থাৎ এখানে জলটা ফুলে উঠছে মানে জলটা বেড়ে যাচ্ছে,
এখানেও জলটা ফুলে উঠছে, মানে জলটা বেড়ে যাচ্ছে। এবার এই দুটো জায়গায় জল বাড়ছে, মানে পৃথিবীতে তো জলের পরিমাণ সীমিত, সমুদ্রে তো জলের পরিমাণ সীমিত, তাহলে এই দুটো জায়গায় জল বাড়লে অন্য কোনো জায়গা থেকে জলের যোগান আসতে হবে। কোথা থেকে জলের যোগান আসে? না যেখানে জোয়ারের সৃষ্টি হয়, সেই জোয়ারের সৃষ্টির অংশ থেকে সমকোণে 90 ডিগ্রি কোণে এই অংশ থেকে, এবং এই অংশ থেকে জলের যোগানটা আসছে। তার কারণ এই অংশে বা এই অংশে চাঁদের মহাকর্ষ শক্তিও কাজ করছে না। একইভাবে এখানে ওই অপকেন্দ্রিক বল বা কেন্দ্রবিমুখ শক্তিও প্রবল হচ্ছে না। সেই কারণে এই দুটো জায়গায় জল ছিটকে যাচ্ছে না। এই দুটো জায়গা থেকে জল কোথায় আসছে? না যেখানে অপকেন্দ্রিক বল এবং মহাকর্ষ শক্তি বেশি, সেখানে জলটা চলে আসছে। সেই কারণে এখানে জলের পরিমাণ কমছে, এখানে জলের পরিমাণ কমছে, এবং এই দুটো জায়গায় জলের পরিমাণ বাড়ছে। তাহলে যে জায়গায় জলের পরিমাণ বাড়ছে সেখানে হচ্ছে জোয়ার, আর যেখানে জলের পরিমাণ কমছে সেখানে হচ্ছে ভাটা। তো জোয়ারের ফলেই ভাটার সৃষ্টি হয়। তো জোয়ার ভাটা সৃষ্টির কারণ যদি বলা হয়, তাহলে হচ্ছে জোয়ার সৃষ্টির কারণ আমরা এই দুটো লিখব, যে মহাকর্ষ শক্তি আর কেন্দ্র বিমুখ শক্তি বা অপকেন্দ্রিক বল, যার ফলে জোয়ারের সৃষ্টি হয়। আর ভাটার কারণ জোয়ারের ফলে জোয়ারের অংশে জলের যোগান বাড়ানোর জন্য যেখানে জোয়ার হচ্ছে তার ঠিক সমকৌণিক অংশ থেকে জল ওই জোয়ারের অংশে সরে আসে। তার ফলে ওই দুই অংশে জলের পরিমাণ কমে যায়, যে কারণে সেখানে ভাটার সৃষ্টি হয়। তাহলে এখানে সৃষ্টি হচ্ছে ভাটা, একইভাবে এদিকেও সৃষ্টি হচ্ছে ভাটা। এইভাবে আস্তে আস্তে জোয়ার ভাটার সৃষ্টি হচ্ছে। আবার পৃথিবী ঘুরছে, যখনই ঘুরবে আবার যে অংশটা চাঁদের সামনে আসবে সেখানটা হবে জোয়ার, আবার যেখানে জোয়ার হচ্ছে তার ঠিক সমকৌণিক অংশে ভাটার সৃষ্টি হবে। এইভাবে একই সময়ে পৃথিবীর একটা অংশে মুখ্য জোয়ার, একটা অংশে গৌণ জোয়ারের সৃষ্টি হয়, এবং পৃথিবীর দুটো অংশে ভাটার সৃষ্টি হয়, অর্থাৎ দুটো অংশে জোয়ার, দুটো অংশে ভাটার সৃষ্টি হয়ে থাকে। এই হলো জোয়ার ভাটা সৃষ্টির কারণ। এর পরের অংশে আমরা জানবো যে জোয়ার ভাটার যে টাইমিং, সময়, একই সময়ে পৃথিবীর প্রতিটা অংশে জোয়ার ভাটা সৃষ্টি হয় না। তো পৃথিবীর প্রতিটা অংশে একই সময়ে জোয়ার ভাটা সৃষ্টি না হওয়ার কারণ, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরের অংশে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যেখানে দেখানো হলো জোয়ার ভাটা কাকে বলে এবং জোয়ার ভাটা সৃষ্টির কারণ।